শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল নিলয় এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। বলা হয়ে থাকে গেল ১.৫ দশক কিংবা ১৬ বছরের স্বৈরশাসন বা ফ্যাসিবাদের অবসান হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মা বা দোসর যারা রয়েছে তাদের নানা রকম তৎপরতা রয়েছে। সেজন্য আসলে ফ্যাসিবাদের ফ্যাসাদ বা ঝামেলা কিন্তু শেষ হয়নি। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয়ে ফ্যাসিবাদের ফ্যাসাদ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আমাদের সাথে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি জনাব সোহরাব হাসান। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে ফ্যাসিবাদের ফ্যাসাদ, আমরা তো দেখতে পাচ্ছি নানা রকম ঝামেলা শুরু থেকেই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে আমরা যদি বলি সেই আনসারদের যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন, বিভিন্ন মহলের দাবি দাওয়া নিয়ে আন্দোলন, সেগুলো দেখেছি, নানামুখী তৎপরতা দেখেছি। এর পাশাপাশি আরেকটি বিষয়, আপনি সার্বিকভাবে আলোচনা শুরু করবেন, কিন্তু আরেকটি বিষয় এরকম কিনা যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক ধরনের দূরত্ব তৈরি করার একটা প্রচেষ্টাও ছিল। পরবর্তীতে সেটি বিএনপির মুন্সিয়ানায় বলি কিংবা বুদ্ধিদীপ্ততায় বলি, সেটি এড়ানো গেছে। কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের পতনের সাথে যে কাফেলা ছিল বা যারা রাজনৈতিক দলগুলো সমমনা ছিল, তাদের মধ্যে এক ধরনের চির কি ধরেছে কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনব। না, আপনাকে ধন্যবাদ। সম্মানিত সহ-আলোচক যিনি আছেন, দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে। আমার বিষয়টা যেভাবে আপনি বলেছেন, নামটা তো চমৎকার হয়েছে, ফ্যাসিবাদের ফ্যাসাদ। আসলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্তই তো একটা ফ্যাসাদ। আপনি যদি দেখেন যে পৃথিবী সৃষ্টির প্রাক্কালে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তার আগে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন। ফেরেশতারা সবাই সম্মতি দিলেন একজন বাদে, যিনি বিদ্রোহ করলেন, তিনি ইবলিস। তো হযরত আদম জান্নাত থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা ভালো এবং মন্দ দুটোকে একত্রে দিয়ে দিয়েছেন আমাদের দুনিয়াবী জীবনে। ভালোটাও থাকবে, খারাপটাও থাকবে, অর্থাৎ আদমও থাকবে, ইবলিসও থাকবে। তো এইটা সমাজের সর্বত্র, আপনার রাজনীতি বলেন, ব্যবসা নীতি বলেন, চাকরি নীতি বলেন, শিক্ষানীতি বলেন, সব জায়গায় তো এই বৈশিষ্ট্যের লোকগুলো আমরা আছি আল্লাহর সৃষ্টি হিসেবে, আদম সন্তান হিসাবে। সেইটা আমাদের যে কোনো আলোচনায় প্রথমে মাথায় রাখা উচিত। তারপরে সুনির্দিষ্ট জায়গায় গিয়ে যদি বলি, তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে বিএনপি হচ্ছে একটা ফলবান গাছ। এই গাছটায় সারাক্ষণ টসটসে ফল থাকে, সেটা গাছটার দুর্দিনেও সুদিনেও। তা যে গাছে ফল বেশি, সেই গাছেই তো ঢিল বেশি পড়বে, এটাই তো স্বাভাবিক। ফলহীন বৃক্ষের দিকে তো কেউ তাকায়ও না, ন্যাড়া গাছ যেটা, ওটার দিকেও তাকায়ও না। কিন্তু ফুলে ফলে সুশোভিত গাছের উপরে ঢিল পড়বে, এটা ধরে ঝাঁকুনি দেবে কিছু পরে কিনা, এটাকে ধাক্কা দেবে কিছু পরে কিনা, মনে মনে হিংসা করবে যে এরকম একটা গাছ আমার বাড়িতে কেন নাই। সেই সব কিছু মিলিয়ে বিএনপি এখন একটা, ওই যে আপনি বললেন না, ফ্যাসিবাদী ফ্যাসাদের মধ্যে পড়েছে। বেগম খালেদা জিয়া অত্যন্ত সৌভাগ্যবান নেত্রী, যে কারণে উনি ওনার জীবদ্দশায় দেখে নিতে পেরেছেন যে বাস্তব ভিটাচ্যুত মৃত সন্তানের লাশ সামনে এনে দেখানো, আরেক সন্তান 1000 মাইল দূরে, তারপরে ওনার এই কারাগার, নির্জন কারাবাস এবং নানা রকমের যত রকমের যন্ত্রণা, নানা রকমের মামলা, এরপরে উনি দেখতে পাচ্ছেন যে না, দেশে একটা মুক্তির স্বাদ মানুষের মধ্যে এসেছে। এটা বিএনপিকে আরও ফলবান গাছ হিসেবে লোভনীয় করে তুলেছে। তারেক রহমান সাহেবের যে পরিবর্তিত পরিস্থিতির যে বক্তব্য, সবচেয়ে বড় যেটা রিমার্কিং যেটা সেন্টেন্স উনি বলেছেন যে মানুষের মন জয় করতে হবে ভালোবেসে, ধমক দিয়ে কিংবা কোনো ভীতির মাধ্যমে নয়। এবং যারাই মোটামুটি কোনো অপতৎপরতার দিকে গিয়েছে, কোথাও কোনো কুকর্মের দিকে পা বাড়িয়েছে, আপনি দেখেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সর্বোচ্চ পদ থেকে শুরু করে তৃণমূলের নেতা পর্যন্ত হয় শোকস, না হয় বহিষ্কার, না হয় কমিটি ভেঙে দেওয়া, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও আমরা নিজেরা তাদেরকে সোপর্দ করেছি।
এই যে একটা পরিবর্তিত রূপ, এটা তো বিএনপির জানতো না এই দেশের মানুষ। সুতরাং এইটাও আবার রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছেন তারা আরও ঈর্ষান্বিত হয়েছেন। সব মিলিয়েই আরও কীভাবে জঞ্জালের মধ্যে বিএনপিকে ফেলা যায় এই প্রচেষ্টাটা তাদের থাকবে। কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ এটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং এখন অবধি আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এটা আমার বিশ্বাস, যে আমরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়েই চলতে চাই। যে সংখ্যাগরিষ্ঠ মানুষের সম্মান শ্রদ্ধাবোধ যেদিকে ধাবিত হবে, বিএনপি ঠিক সেই দিকে ধাবিত হবে। কারণ বিএনপির গঠনতন্ত্র কিংবা বিএনপির ঘোষণাপত্র এটা তো কোনো ধর্মগ্রন্থ না যে এটা পরিবর্তন করা যাবে না। এটুকু বলি, থামি আর কি আপাতত। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। জনাব সোহরাব হাসান, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে একের পর এক জ্বালানি যোগান দেওয়া গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোলাহল তৈরি করার জন্য, এতে যারা যোগান দিচ্ছে বা যেই আন্দোলনগুলোর কথা আমরা শুনছি বা যে পরিস্থিতি উত্তপ্ত, সেখানে কিন্তু কারো পেশা রাজনীতি নয়, তারা বিভিন্ন পেশার থেকে এসে বিভিন্ন সময় কেন এই অবস্থা তৈরি হচ্ছে আপনার কাছে কি মনে হয়? না, অবস্থা কি, আমরা একটা বলা হয় যে আমরা বিজয় অর্জন করেছি, তাই তো? বিজয় হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে, এবং একটি দল জোর করে ক্ষমতায় ছিল পাতানো নির্বাচন দিয়ে, সেই নির্বাচনে, এবং তাদের আগমনটা স্বাভাবিক হলো, প্রস্থানটা স্বাভাবিক হয়নি। এখন যারা আন্দোলন করেছে, গণ আন্দোলন, যে বিষয়টা হচ্ছে বিজয়ীদের মধ্যেই কিন্তু এখন এই ঝগড়া বিবাদ বলি, সন্দেহ বলি, সংশয় বলি, এটি কেন? আলাল ভাই বলছেন, তার বিএনপির কথা বলেছেন, তার অবস্থান ব্যাখ্যা করেছেন, খুবই চমৎকারভাবে করেছেন। এখন অন্য ক্ষমতার ভরকেন্দ্রগুলো কোথায়? একটা হচ্ছে বিএনপি দেশের অন্যতম বৃহৎ দল, সুতরাং সেটা একটি ক্ষমতার ভরকেন্দ্র, এবং আমরা অন্তত স্বৈরাচারের পতনের পর থেকে দেখে আসছি যে ক্ষমতায় কারা থাকে, হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি। তো আওয়ামী লীগ যেহেতু ক্ষমতার দৃশ্যপট থেকে চলে গেছে, মানুষ ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে। আরেকটি ভরকেন্দ্র যারা আন্দোলন করেছে, সমরে ছিল, মাঠে ছিল। এখন এইটি নিয়েও অনেক মাঠে রাজনৈতিক দল কতটা ছিল, ছাত্ররা কতটা ছিল, আসলে বলে না যে সৌভাগ্যের দাবিদার অনেক। তো সুতরাং এই কৃতিত্ব তো নেয়ার চেষ্টা করবে শিক্ষার্থী যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা যেমন করেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘে যুক্তরাষ্ট্রে যে বলে আসছেন যে এর মাস্টার মাইন্ড কে। তো সুতরাং কিছু কিছু মন্তব্য, কিছু কিছু কথাবার্তা তো এই যে আন্দোলনে জয়ী, সহযোগী, প্রতিযোগী, এদের মধ্যে কিছুটা সংশয় তৈরি করেছে। আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, জামাত এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক ধরনের আনুষ্ঠানিক জোট থাকুক বা না থাকুক, এক ধরনের সহমত ছিল, যে সখ্যতা ছিল, সখ্য যদিও না বলি, একসঙ্গে চলার। আচ্ছা, যে এই সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম, নীতিগত যে সংগ্রাম, সেটি ভোটের মাঠে হোক, ভোটের বাইরে হোক, রাজপথে হোক, একসঙ্গে করা। এখন যে দেখা গেছে যে স্বৈরাচার তো চলে গেছে, তো এখন হচ্ছে ক্ষমতার ভাগীদার কে হবে, তো সেটি নিয়েই কিন্তু একটা এবং ক্ষমতার প্রশ্ন এখনই আসছে, কোনো মহল থেকে মানে এখনই ক্ষমতার বিষয়টি কেন আসছে যে অন্তর্বর্তী সরকার তো ক্ষণস্থায়ী, মানে সেটা 1.5 বছর হোক, যেটি সেনাপ্রধান এক ধরনের সময় সীমা বেঁধে দিয়েছেন, এটা নিয়েও প্রশ্ন এসেছে যে এই যে এই সরকার কতদিন থাকবে বা কতদিনে নির্বাচন দেবে, সংস্কার কাজ শেষ করবে, এটি সিদ্ধান্ত নেওয়ার কথা তো অন্তর্বর্তী সরকারের, বা এটা জাতির কাছে ঘোষণা দেওয়ার কথা। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিন্তু এটা বলে আসছে যে আপনারা সংস্কার এবং নির্বাচন একটা রূপরেখা দিন, রোড ম্যাপ দিন। তো সরকার এখনও দেয়নি, যদিও প্রধান উপদেষ্টা বলেছেন যে এই সংস্কারের পর, অর্থাৎ যে 6টি কমিশন হয়েছে, কমিশন রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলো আজকে প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল, কালকে থেকে কাজ শুরু করার কথা, কিন্তু বলা হচ্ছে যেটা রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞাপন যদি না হয়ে থাকে, আমি জানি না, প্রজ্ঞাপন হয়নি, না হয়ে থাকে, সেটা তো কি বলবো যে এটা স্বাভাবিক না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে বলেছে সংবাদ সম্মেলন করে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এরপরে সেটি শুরু হবে। আর যেদিন থেকে আসলে ঘোষণা করা হয়েছে এবং কমিশনের প্রধান ঘোষণা করা হয়েছে, তখন থেকেই মোটামুটি কাজ শুরু হয়ে গেছে তারা বলছেন। আচ্ছা, হয়ে গেলে ভালো, কিন্তু
অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা জনগণের, এটি সেই অর্থে নির্বাচিত সরকার নয়, এটি একটি আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার এসেছে, এবং এবারই যে প্রথম এসেছে তা নয়, এর আগেও এরকম সাময়িক ব্যবস্থার সরকার কিন্তু অনেকবার আমরা দেখেছি। কথা হচ্ছে এই সরকারের কিন্তু জনগণের প্রতি অনেক বেশি স্পষ্ট হওয়া উচিত, অনেক বেশি স্বচ্ছ হওয়া উচিত, অনেক বেশি জবাবদিহি হওয়া উচিত, যে তার তো কোনো নেই, এবং তাহলে বুঝতে পারবে যে সে ভালো করেছে মন্দ করেছে, ভালো করেছে না মন্দ করেছে সেটি জনগণ যেমন জানতে পারবে, জনগণ প্রতিক্রিয়াও ব্যক্ত করবে। আপনি বললেন যে 1 তারিখ থেকে কাজ শুরু হওয়ার কথা, এখন বলছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কাজ শুরু হবে বা প্রজ্ঞাপন জারি হবে, আর যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকে কাজ শুরু হয়েছে। মানে পুরো ব্যাপারটা এটার মানে কী বলে একটু গোলমেলে মনে হলো। মূল কাজগুলো কি? কাজগুলো হচ্ছে, প্রথম হচ্ছে যে নির্বাচনী একটা রুদ্ধ অবস্থা ছিল, যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের যে ধারা চলে আসছিল 2009 পর্যন্ত 2008 পর্যন্ত, সেটি বন্ধ ছিল। 3টি নির্বাচন হয়েছে ক্ষমতাসীনদের ইচ্ছা অনুযায়ী, এই ধারাটা পরিবর্তন, অর্থাৎ এর সরাসরি যদি আসি, পঞ্চদশ সংশোধনী বাতিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তো এটা করা হয়েছে, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী, আবার ত্রয়োদশ সংশোধনী পুনঃস্থাপন। তাহলে অনেকগুলো কিন্তু এই নির্বাচন সংক্রান্ত সমস্যা অনেকটাই কেটে গেল। বাকিগুলো আছে সংবিধান। এখন সংবিধান বিএনপির পক্ষ থেকে একটা যে 31 দফা একটি রূপরেখা দেওয়া হয়েছে যে এইটা তারা করতে প্রস্তুত। সেখানে কিন্তু বর্তমান সংবিধান রেখেই করা, বর্তমান সংবিধানে যেখানে যেখানে সংশোধনী প্রয়োজন সেই সংশোধনীগুলো করা। কারণ 1991 সালে যে সংসদীয় পদ্ধতি আসলো সেটা কিন্তু বিএনপির নেতৃত্বে, বিএনপি এর মূল ছিল, বিরোধী দল এবং সব দল মিলেই করেছে। সুতরাং পুরো সংবিধানের খোল নলচে বা কী বলে সব কিছু পরিবর্তন করা, এটা বিএনপির পক্ষ থেকে কিন্তু এখনও দাবি আসে না। যদিও বিএনপি হচ্ছে আগামী মানে এই নির্বাচন বা রাজনৈতিক প্রক্রিয়ার প্রধান অংশীদার। এটি একটি। তাহলে অন্তর্বর্তী সরকার কী চায়? কেউ বলছেন যে, এবং একজন সংবিধান বিশেষজ্ঞ তিনি পুনর্লিখনে রাজি নয় বলে তিনি কিন্তু এই পথ ছেড়ে দিয়েছেন বা ছাড়তে বাধ্য হয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে এগোনোর পথ, এই কিছু তো সমস্যা থাকবেই, দ্বিধাদ্বন্দ্ব থাকবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে খোলামেলা আলোচনা হওয়া উচিত। এক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি তার সহযোগী গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য শরিকদের সাথেও, তাদেরও কেউ কেউ শরিক বলছে, এখানে আলাল ভাই আছেন, যে তাদের মধ্যে এক ধরনের যে আন্দোলনের সময় তারা যতটা কাছে পেত বিএনপিকে এখন পাচ্ছে না। তাই মনে করি যে সেটাই আমরা একটু এই প্রসঙ্গটাই শুনে আসছি আলাল ভাইয়ের কাছে, যেহেতু প্রসঙ্গটি আপনি তুললেনই। জি না, প্রত্যাশা তো থাকবে, বড় বড় জায়গাটার কাছেই প্রত্যাশা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সংসারে যে বেশি অবদান রাখে বা বেশি অবদান রাখার সক্ষমতা যার, তার কাছেই তো অন্যান্য শরিক যারা তাদের প্রত্যাশা থাকে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু একটা জিনিস আবার সেটাও বাস্তবতা যে 17 বছরের ক্রমাগত নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি যে একটা ক্ষয়িষ্ণু দলে পরিণত এখন পর্যন্ত হয়নি, এটা কিন্তু বিএনপির ক্যারিসমেটিক লিডারশিপ এবং নেতাকর্মীদের এই দলের নেতৃত্বের সঙ্গে একাত্ম হওয়া, এটা একটা অনন্য বৈশিষ্ট্য। কিন্তু বিএনপির কোনো নেতা কিন্তু কর্মীদেরকে ফেলে পালিয়ে যাননি। অনেক দুঃস্বপ্ন, অনেক দুঃসময়, কঠিন পরিস্থিতির মধ্যে বেগম খালেদা জিয়া যাননি। তারপরে তারেক রহমান সাহেব, তিনি ওখান থেকে এমন কোনো দিন নাই যেদিন অন্তত কমপক্ষে 12 ঘন্টা দেশের সঙ্গে যোগাযোগ না রেখেছেন। আমরা হিসাব করে দেখেছি, ইন অ্যান অ্যাভারেজ উনি এখন এই বর্তমান অবস্থায় প্রতিদিন 18 ঘন্টা বাংলাদেশে কোথাও না কোথাও থাকছেন, অবস্থান করছেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে। এর মধ্য দিয়ে হচ্ছে কি, মনোবল হারানোর যেটুকু আশঙ্কা থাকে সে আশঙ্কাটা দূর হয়ে যায়। আর সোহরাব ভাই যে কথাটা দিয়ে শুরু করেছিলেন, আপনিও মাঝখানে সেটা বলেছেন, প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে একটি কথা বলেছেন, সর্বশেষ দেখলাম। কথাটা হচ্ছে যে না, আমরা কোনো টাইম ফ্রেম করে দেইনি, 18 মাস কিংবা 14 মাস কোনো টাইম ফ্রেম এখনও করা হয়নি, এটা ঠিক না, সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করা হবে। মানে সবার বাক্যগুলোই কিন্তু অসম্পূর্ণ। এখন অসম্পূর্ণ বাক্যের মধ্যে গিয়ে উপসংহারে যাওয়া তো খুব মুশকিল, খুবই মুশকিল। কারণ আপনি যদি পৃথিবীতে যদি এরকম পট পরিবর্তনের, রাজনৈতিক পরিবর্তনের কিংবা সংবিধান পরিবর্তনের ইতিহাসগুলো দেখেন,
ভারতকে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, ভোটার সংখ্যার ভিত্তিতে মূলত কথাটা বলা হয়। ভারতের সংবিধান প্রণেতাদের অন্যতম হলেন ডক্টর আম্বেদকর, যাকে বাবা আম্বেদকর বলে ওনারা। এই আম্বেদকর ছিলেন নিম্নবর্ণের একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এত উচ্ছিষ্ট হিসাবে তাকে দেখতো ওই সময়ের সমাজ যে সেই স্কুলে, তার স্কুল জীবনে, কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে কোনোদিন তিনি মূল জায়গায় ঢুকে ক্লাস করতে পারেননি। বারান্দায় বসে থাকতে হয়েছে অথবা দূরে বসে থাকতে হয়েছে নিম্নবর্ণের হিন্দু এই কারণে। উনি ট্রেনে উঠতে পারতেন না, সরকারি ট্রেনে। উনি বাসে উঠতে পারতেন না, পায়ে হেঁটে হেঁটে ক্লাস করতে হতো। রোববার দিন 13 কিলোমিটার হেঁটে গির্জায় যেতেন একটু ভালো খাওয়ার জন্যে। এত অচ্ছুত ছিল জাতির কাছে। সেই লোক কিন্তু ভারতের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম, বাবা ডক্টর আম্বেদকর। তিনিই প্রধান, তাই না সৌরভ ভাই? তিনিই প্রধান ছিলেন। এখন সসম্মানে মানুষ তাকে স্মরণ করে, কিন্তু জাতির পিতা ঘোষণা করা হয়েছে কিন্তু আবার গান্ধীকে, মহাত্মা গান্ধীকে। এই জায়গাটা হচ্ছে কি নেতৃত্বের পারস্পরিক সহ অবস্থান। এই জায়গাটাকে বিভৎস করে দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ যে কাজটা করেছে সেটি এত আত্মঘাতী হয়েছে যে শেখ মুজিবুর রহমান সম্পর্কে সমগ্র জাতিগোষ্ঠীর মধ্যে যেটা মিনিমাম একটা সম্মাননাও ছিল, সেটাকে তার কন্যা সফলতার সাথে কুঠারাঘাত করতে 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 অপদস্থ করে ছেড়ে দিয়েছেন। বাবার সম্মানহানির জন্য এত সফল কোনো দলীয় নেতা পৃথিবীর ইতিহাসে আসে নাই। এই কাজগুলো করে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে গেছেন। প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার কারণে যেটা হয়েছে যে এখন যে কাজটুকুই করছেন তিনি প্রতিষ্ঠানের সেই সহায়তাটা আর পাচ্ছেন না। আপনি দেখেন পুলিশের মনোবল যে হারে ভেঙেছে, এখন রাস্তায় ঠিকই পুলিশ ডিউটি করছে, কিন্তু পুলিশের দিকে তাকিয়ে দেখেন অসহায়ের মতো মনে হয়, এক এক সময় অসহায়ের মতো মনে হয়। এবং এমনকি অনেকগুলো থানা এখনও পাহারা দিচ্ছে সেনাবাহিনীর লোকরা। ওই যে প্রতিষ্ঠানকে এমনভাবে কলঙ্কিত করেছে যে এরা এখন মানসিক শক্তিটা হারিয়ে ফেলেছে যে আগের উদ্দীপনা নিয়ে কাজ শুরু করার। তো এই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে কাজে আগানোর জন্য তো একটা যৌথ প্রয়াস দরকার। যে কারণেই কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় দেব, এবং সেই সময়ের পরে আমরা বলছি সংবিধান সংস্কারের কথাটা যেটা সৌরভ ভাই উল্লেখ করলেন, এই সংবিধান সংস্কারের অনেকগুলো ধাপ আছে। প্রাথমিক ধাপগুলো সম্পন্ন করে সংবিধান অনুসরণ করলে সংস্কারের বিষয়গুলোতে আসবে। একটা বিরতি নিয়ে এসে আমি শেষ করে দিই 20 সেকেন্ডে। সংবিধান সংশোধনের প্রাথমিক কাজটা সেরে সংবিধান অনুযায়ী, বর্তমান সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দিলে বাকিটা তারা সম্পূর্ণ করবেন। এই কাজটা কিন্তু স্মুথ হয় অন্য যে কোনো পরীক্ষা নিরীক্ষার চেয়ে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। নিটল নিলয় এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল নিলয় এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, যে বিষয়টা আলাপ করছিলাম, এই যে আমরা বিশৃঙ্খলার কথা বলছি, পরিস্থিতি উত্তপ্তের কথা বলছি, সেই জায়গাতে আজকেও আমরা যখন কথা বলছি তখন গাজীপুরে যে শ্রমিক অসন্তোষ বা যে বিষয়গুলো, এটি তো ক্রমাগত চলছে। এরপর আজকেও হয়েছে এবং গোলাগুলির মতো ঘটনাও ঘটেছে। পাশাপাশি এই চাকুরির বয়সসীমার বিষয়েও এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কি মনে করছেন, কেবলই দাবি দেওয়া, না পেছনে, যদিও আমরা ষড়যন্ত্রের কথা যখনই বলি তখন ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা হয়, নানা রকম বিষয় খোঁজা হয়, আসলে কি তত্ত্বই নাকি এর মধ্যে কিছু আছে? আপনার কাছে কি মনে হয়? আওয়ামী লীগ তো 15 বছর, 15.5 বছর ক্ষমতায় ছিল। 15.5 বছর ধরে কিন্তু আমরা ষড়যন্ত্র তত্ত্ব শুনে আসছি। বিএনপি রাস্তায় নামলেই বলতো যে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। সুতরাং এই ষড়যন্ত্র তত্ত্ব বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার হোক বা এখন যে প্রকাশ্যে যেসব রাজনৈতিক দল তৎপর, বিএনপি সহ, তাদের উচিত যে পুরো সমস্যাগুলো, সে শ্রমিকদের সমস্যাটা অনুপুঙ্খ বিচার করা, পর্যবেক্ষণ করা এবং এর কারণ অনুসন্ধান করা। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের যে তারা ভয়ভীতির মধ্যে আছে, এবং এ তো ঠিক যে 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, তাদের ঘরবাড়ি, মন্দির ইত্যাদি লুটপাট হয়েছে। সুতরাং সমস্যাটা চিহ্নিত করা এবং এই চিহ্নিত করার পাশাপাশি অংশীজনদের সঙ্গে আলোচনা করা। যত বেশি আলোচনা হবে, সংখ্যালঘু নেতাদের সাথে বিএনপির মহাসচিব সহ অন্যদের আলোচনা হয়েছে, অন্য দলের সঙ্গেও হয়েছে, কিন্তু এই আলোচনাটা আরও বেশি হওয়া উচিত। পার্বত্য চট্টগ্রাম আলোচনাটা ঠিক খোলামেলা আলোচনা হয়নি। সেখানে যেন পাহাড়ি নেতা,
পারভেজ চট্টগ্রামের প্রতিনিধিত্ব করতেন কে, করেন এখনও, সেটা হচ্ছে সন্তু লর্মা, যিনি এই জনসংহতি সমিতির নেতা এবং যিনি শান্তি চুক্তির অন্যতম স্বাক্ষরদাতা। তার সাথে কেন সরকারের একজন প্রতিনিধি যাবেন না বা কথা বলবেন না বা তাদের ডেকে যে কী সমস্যা? তো শান্তি চুক্তি হয়েছে, চুক্তির 26 বছর হয়েছে, চুক্তি বাস্তবায়িত হয়নি এখনও। কোথায় কোথায় সমস্যা আছে। এবং বিএনপি, যদিও এখানে আলাল ভাই আছেন, বিএনপি চুক্তি স্বাক্ষরের সময় বিরোধিতা করেছে, কিন্তু তারা ক্ষমতায় এসে কিন্তু চুক্তি বাতিল করেননি, কারণ এর বাস্তবতা বোঝা, তারা বাস্তবতা বুঝে নিয়েছেন। এবং সেখানে তখনও কিন্তু একজন পাহাড়িদের থেকে একজন প্রতিমন্ত্রী ছিলেন, পরিষদগুলো সচল ছিল, দৃষ্টিভঙ্গির পার্থক্য হতেই পারে, তাই না? বরং যে আওয়ামী লীগ বাঙালি ছাড়া অন্য কোনো জাতিসত্তাকে স্বীকারই করেনি, সেই আওয়ামী লীগ চুক্তি সই করেছে। আমি মনে করি এটি বিএনপির অভিনন্দন জানানো উচিত, এ কারণে যে তারা স্বীকার করেছে যেখানে বাঙালি ছাড়া অন্যরা আছে। বিএনপি তো বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলে এবং যার সকল নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছে সবাইকে আনা যায়। বাঙালি বললে অবাঙালি কিন্তু এর মধ্যে আসে না, এমনকি বিহারি। বাংলাদেশে কিন্তু একটা বড় জনগোষ্ঠী, মানে আমরা পাহাড়িদের কথা বলি বা অন্য আদিবাসীদের কথা বলি সমতলের, কিন্তু বিহারিদের এখনও 53 বছর ধরে, এটা জাতির জন্য কিন্তু লজ্জাজনক যে তারা এখনও জেনেভা ক্যাম্পে থাকে। আমরা এই কী বলে 56,000 বর্গমাইলের মধ্যে আমরা তাদের একটা জায়গা করে দিতে পারিনি, একটা ঘর করে দিতে পারিনি। আওয়ামী লীগ আমলে তো এত কী বলে গৃহায়ণ প্রকল্পে এত ঘর করে দেওয়া হলো কী বলে ভূমিহীনদের। মানে এটা হচ্ছে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। কার জন্য রাষ্ট্রটা যদি 17 কোটি মানুষের হয়, 17 কোটি মানুষকেই দেখতে হবে, সেখানে দল মত ধর্ম নির্বিশেষে। আরেকটি বিষয় যেখানে আলাল ভাই আছেন বলে বলি যে এক ধরনের এটি স্লোগান না বা এটি এক ধরনের রাজনীতিকরণ না, এক ধরনের ভয়ভীতি কিন্তু 5 তারিখের আগে কোনো জনগোষ্ঠীর মধ্যে আছে। বিশেষ করে নারীদের মধ্যে এক ধরনের শঙ্কা সংকোচ এটি বেড়েছে। এমনিই তো আমরা নারীর সম অধিকারে বিশ্বাসী নই, মানে রাষ্ট্র বিশ্বাসী নয় এবং সমাজও না, কিন্তু সেটি যেটুক তাদের অগ্রগতি সেটা আমরা যাতে ভুলে না যাই, সেটা কোনো রকম ক্ষুণ্ণ না হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা বলছিলেন, নারী শিক্ষক, যে আজকে তো আমি শ্রেণীকক্ষেও খোলা মন নিয়ে কথা বলতে পারি না, আগে তো বাইরে পারতাম না, এখন শ্রেণীকক্ষেও এই সমস্যা। তো সুতরাং এই সমস্যাগুলো কিন্তু চিহ্নিত করা উচিত এবং যত দ্রুত বাড়তে না দেওয়া, কোনোভাবেই যে বাড়তে না পারে। ফেসবুক, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে আমরা বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কী বলে ঘৃণা ছড়ানো হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, রাজনীতির বাইরেও। প্রথমত হচ্ছে এটি বন্ধ করা উচিত, কিন্তু এটি শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধ করলে হবে না, এটি তো সমাজ মানুষেরই তো প্রতিফলন, সমাজ মানুষের চিন্তারই তো বহিঃপ্রকাশ। সেই চিন্তাটা কিভাবে ঘুরিয়ে দেওয়া যায়, সেই চিন্তাটাকে কিভাবে সুপথে আনা যায়, কিভাবে মানুষের প্রথমে ভাবতে হবে যে এই ভূখণ্ডের সব মানুষ বাংলাদেশের নাগরিক এবং সবার নাগরিক মর্যাদাটা নিশ্চিত করতে হবে, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই তিনটি বাক্যই হচ্ছে সংবিধান, এর বাইরে সংবিধান প্রয়োজন নাই। এখানে যেটা ব্যর্থ হবে সেটা আইন করে রোধ করা, যেটা এটা সমর্থন করবে সেটা সামনে নিয়ে যাওয়া। আর যেটা আলাল ভাই বললেন যে বাংলাদেশের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, সুতরাং জনগণের হাতে মালিকানা ছেড়ে দিতে হবে। যারাই রুদ্ধ করেছে অতীতে, শুধু আওয়ামী লীগ না, যারা রুদ্ধ করেছে নানা কৌশলে, তারা কিন্তু নিন্দিত হয়েছে এবং বিতাড়িত হয়েছে ক্ষমতা থেকে। সুতরাং সামনে যারা আসবেন, আমরা আশা করি যে তারা এই কথাগুলো মনে রাখবেন। আর শেষে একটি কথা বলি, ভাই আমি একটি প্রসঙ্গ একটু বলি, আপনি অবশ্যই বলবেন। আপনি যে বিষয়গুলো বললেন, নারীর ক্ষমতায়ন বা মত প্রকাশের বিষয়, শ্রেণীকক্ষে কথা বলতে পারছে কি পারছে না, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় নারীদের যে মত প্রকাশের ব্যাপার, চলাফেরার সামাজিকভাবে হেনস্থা করা, এই বিষয়গুলো নিঃসন্দেহে হয়তো সত্যতা রয়েছে, যৌক্তিকতা বহন করে আপনার কথা। আমি শুরুটা যেটি করছিলাম
যে বিভিন্ন জায়গায় যে অশান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে, সেই জায়গায় তৈরি পোশাক খাত একটি বড় জায়গা, আমাদের বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এটি একটি বড় জায়গা, এবং এই জায়গাতে যে দীর্ঘদিন থেকে যে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে বা চলছে, সেই জায়গাতে আপনার কাছে মনে হয় কি না এখানে সবাই বলে থাকে যে এর সাথে বিভিন্ন রকম সিন্ডিকেশন কাজ করে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জায়গায় ঝুট ব্যবসা আছে, বিভিন্ন রকম বিষয় আছে। এতে বিগত সরকারের যারা শাসক দলের, যে বিগত সরকারের সময়ে যারা ছিলেন, তারা যেহেতু বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে এবং এখানে একটা স্বার্থের সংঘাত আছে, সুতরাং দীর্ঘ 15 বছরে সেই জায়গাটা ছেড়ে দিতে কেউ খুব সহজেই চাচ্ছে না, সেই জায়গাতেই সমস্যাটা তৈরি হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? ছেড়ে দিতে চাচ্ছে না এটি যেমন সত্য, আবার তার শূন্যস্থান পূরণের একটা প্রতিযোগিতা চলে, দুটোই সত্য। আমি তো যশোরে গিয়েছিলাম, যশোরে স্থানীয় যারা নাগরিক তাদের সাথে আলাপ হলো, তারা কিন্তু বললেন যে এখানে কোনো সমস্যা নেই, কারণ আগেও এই পরিবহন বা ইত্যাদিতে এক ধরনের ভাগাভাগি ছিল, বা যদি এককও থেকে থাকে সাবেক সরকারের, এখন এটা ভাগাভাগি হচ্ছে। এটা হচ্ছে 40-60, মানে যারা ক্ষমতাচ্যুত তারা 40 ভাগ, যারা ক্ষমতা প্রত্যাশী তারা 50 ভাগ, 60 ভাগ। এটা হলো স্থানীয়ভাবে এক ধরনেরই। ঝুট ব্যবসার ক্ষেত্রেও তাই। ঝুট ব্যবসা অনেকেই আওয়ামী লীগের লোকরা নেই, কিন্তু তারা হয়তো এখানে তার প্রতিপক্ষ যে কেউ হয়তো এটি করেছে, কিন্তু তাকে হয়তো কোনো হিস্সা দিচ্ছে বা না দিলেই সমস্যাটা হচ্ছে। তা আমি মনে করি যে স্থানীয় এই সমস্যাগুলোকে স্থানীয়ভাবে সবার সাথে আলোচনা করে করা। আমাদের সমাজটা শুধু রাজনীতি না, একদল গেল আর একদল আসলো, সমাজ তো একটা বড় ব্যাপার। সামাজিক যদি সংহতিটা আমরা একেবারে ভুলে যাই, যে ধরুন আওয়ামী লীগের 2 কোটি বা 2.5 কোটি যদি বা 3 কোটি সমর্থক থাকে, তাদের কি আমরা বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবো? যারা অপরাধ করেছে তাদের বিচার করুন, কিন্তু আপনি গ্রামে গ্রামে খুঁজে এটা যদি আওয়ামী লীগ আমলে যদি হয়ে থাকে, এবং হয়েছে অনেক ক্ষেত্রে, সেটা অন্যায়, অবশ্যই অন্যায়, এবং তারও বিচার হওয়া উচিত। কিন্তু এর বিপরীতে তো আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম। আমরা বাংলাদেশের স্বপ্ন, আমি আল্লাহ ভাইয়ের কাছে যাব, কিন্তু আমি যে প্রশ্নটা আসলে আপনার কাছে উত্তর মানে জানতে চেয়েছিলাম, হয়তো পরবর্তীতে বলবেন, যে দীর্ঘ 15 বছরে বা 16 বছরে যে সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছে, তাদের সবাইকে তো আপনি অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারছেন না, বা সবাইকে আপনি মানে আইডেন্টিফাই করতে পারছেন না। সুতরাং তারা যেহেতু সুবিধাভোগী হিসেবে আছে, এখন যখন আপনি কোনো উদ্যোগ নিতে যাবেন, তখন তারা সেটি বাধার সম্মুখীন হবে কিনা বা বাধা সৃষ্টি করবে কিনা, সেটিই ছিল প্রশ্ন। আমি আসবো আবার আপনার কাছে। দুটো, আবার যদি ধরেন আপনি জোর করে দখল করেন, আপনি শূন্যস্থান, মানে কেউ ধরেন তার জায়গা ছেড়ে চলে গেছে, ভয়েই চলে গেছে, বিচারের ভয়ে, তা সেখানে যদি আপনি দখল করেন, আইনের পথে না যেয়ে, তখন তো একটা গোলযোগ হবে। জি, কিন্তু সবাইকে তো আসলে সরিয়ে দেওয়া সম্ভব না। জি, যার মজিব হাসান সার্বিক যে আলোচনা হচ্ছিল, না, আমার মনে হচ্ছে যে বিষয়টা এখানে তো অবশ্যই গোষ্ঠী স্বার্থের ব্যাপারটা রয়েছে। তবে আরেকটা দুর্নামও কিন্তু বাংলাদেশের আছে, যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের বিশেষ করে যে শ্রমিকদের যেটা ন্যায্য পাওনা, সেটা থেকে তাদের বঞ্চিত হওয়ার অভিযোগটা কিন্তু দীর্ঘ সময় ধরে তারা অনবরত করে আসছেন। এর সঙ্গে মালিকদের সদিচ্ছাটা মেলাতে গেলে হয়তো কোথাও কোনো বড় ত্রুটি এখন পর্যন্ত রয়ে গেছে আমার কাছে মনে হয়, যেটা দেয়া নেয়ার যে বিষয়টা, সেটাতে অনেক দিন থেকেই আসছিল, সেটা আজকে নতুন করে সেই দাবি আসবে কেন? আজকে নতুন করে সেই দাবি আসবে এই কারণে যে এর আগে তো সব কিছু সেট আপ করা ছিল। কারণ এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানের যারা, তারা একদিন গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতেন, ওখানে 100-250 কোটি টাকা দিয়ে আসতেন। সেই টাকাটা তোলার জন্য এইখানে মূলত যারা আমার মেশিনারির যারা যন্ত্রটাকে চালান, তাদেরকে মূল অধিকার থেকে বঞ্চিত করা হতো। এখন তো সেটা নাই, রাষ্ট্রীয় পর্যায়ে সে পৃষ্ঠপোষকতাটা নাই, যে কারণে শ্রমিকরা মনে করছে যে এই একটা উপযুক্ত সময়, এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে। আর মালিকরা যে যুক্তিগুলো দেখাচ্ছেন যে আমাদের কাছ থেকে সস্তায় এটা পোশাকটা অন্য অন্য দেশের তুলনায় পায় বলেই আমরা এত উঁচু অবস্থানে পৌঁছেছি, এইখানে আমি আরেকটা ইন্ডেক্স আপনাকে দেই, এটা হলো জাপান ইন্টারন্যাশনাল ট্রেড ইন্ডেক্স। এই 2022-এর প্রথম দিকে তারা ইন্ডেক্সটায় দেখিয়েছে যে বাংলাদেশি শ্রমিককে তারা যে মজুরি দেয়, তার চেয়ে বেশি মজুরি দেয় ভুটানের একজন শ্রমিককে, এমনকি নেপালের একজন শ্রমিককে। বাংলাদেশের ম্যানেজার, বাংলাদেশের প্রকৌশলী, ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে তারা যে স্যালারি এবং ফ্যাসিলিটিস দেয়, সেইটা এই দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের মধ্যে বাংলাদেশের হচ্ছে সবচেয়ে নিম্নতর।
তার অর্থ কি মালিকরা কিন্তু যদি এই শ্রমিকদেরকে এক্সপ্লয়েট করে তাদের কাছ থেকে সুবিধাটা আদায় না করে, যদি ইন্টারন্যাশনালি জাপান আমাদের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার, তাদের সঙ্গে আলাপ করে যদি ঠিক করে যে তোমরা ওইখানে ইন্টারন্যাশনালি এইখানে আমাদের সঙ্গে ডিসপ্যারিটি করছো, বৈষম্য করছো, এইখানে আমাদের লেবারদের, আমাদের ইঞ্জিনিয়ারদের, আমাদের ব্যবস্থাপকদের তুমি মজুরি বাড়িয়ে দাও, তাহলে কিন্তু এই জায়গাটা আর এই শ্রেণীগত এই দ্বন্দ্বটা থাকে না। ওনারা উদার হস্তে শ্রমিকদেরকে আরও কিছু দিতে পারেন। আমি মালিক পক্ষকে অনুরোধ করব, আপনারা জাপান ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডেক্সটা দেখেন 2022-এর, দেখে জাপানিজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, কারণ তারা আমাদের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। এই জায়গাটা একটা সুফল আসতে পারে। আমি জানি না আমার এই কথাটা অ্যাজ লেম্যান আমি বললাম কতটা কাজে লাগবে আমি বলতে পারি না, তবে এই সমস্যার সমাধান হওয়া উচিত। না হলে এই জিনিসগুলো যদি চলে দেয়, আমাদের ফরেন কারেন্সি ইনকামের সবচেয়ে বড় খাত এইটি, সবচেয়ে বড় খাত এটি। সুতরাং সেখান থেকে কিন্তু জাতিগতভাবে আমরা অর্থনৈতিক সমস্যায় পড়ে যাব, যেটা কথায় কথায় বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারিশম্যাটিক লিডারশিপে অনেক কিছু উত্তরণ করা যাবে, সব জায়গায় কিন্তু সেটা যাবে এমনটা আমার কাছে মনে হয় না। জি, আরেকটি বিষয় যেটি সোহরাব ভাই বলছিলেন যে শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার শুরুর দিকে বা দায়িত্ব নেওয়ার শুরুর দিকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কিছু কিছু জায়গায় আক্রমণের কথা বলছেন বা তাদের উপর আক্রান্ত হওয়ার বিষয়, কিংবা মন্দির মাজার বিভিন্ন জায়গায়, এই বিষয়গুলোকে কি প্লাস পাহাড়ি জনগোষ্ঠীর কথাও বলা হচ্ছে, এই বিষয়গুলো কিভাবে দেখছেন? না, এখানে সোহরাব ভাই যেটা বলেছেন এখানে আরেকটা বিষয় আছে। সন্তুল আহমেদ নেতৃত্বে শান্তি চুক্তিটা যখন হয়েছিল, পরবর্তীতে বিএনপির সেখানে ভূমিকা, এটাও সোহরাব ভাই বলেছেন, এটা একটা ভালো জিনিস ছিল নিঃসন্দেহে, মানে অন্তত কাগজে কলমে। কিন্তু সন্তুল আহমেদ শান্তি বাহিনীর মধ্যে আবার ফ্র্যাকশন হয়ে গিয়েছে, কিন্তু ইউপিডিএফ নামে একটা হয়েছে। ইউপিডিএফ এর মধ্যে আবার দুইটি গ্রুপ হয়েছে, একটি খিসা গ্রুপ আর একটা জন কি এরকম একটা নাম আছে। হ্যাঁ, এই যে সাব গ্রুপগুলো, যেমন আমরা একসময় দেখেছি যে সিরাজ শিকদারের সর্বহারা পার্টির মধ্যে কামরুল গ্রুপ জিয়া গ্রুপ হয়ে গিয়েছিল ওনার মৃত্যুর পরে। এইরকম কিছু আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রভাব বিস্তারের ব্যাপারটাও কিন্তু সেখানে আছে। আর আপনি যেটা বললেন যে সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বীদের উপরে, এইটা ধরেন আপনি মন্ত্রী ছিল বীরেন শিকদার, মন্ত্রী ছিল ডাক্তার সামন্তলাল সেন, কিংবা মন্ত্রী ছিল এরকম আরও যারা, নারায়ণচন্দ্র চন্দ, রমেশচন্দ্র সেন, এদের কোনো অনুসারী ওই ধর্মেরই মানুষ, তারা যদি বিএনপির মোয়াজ্জেম হোসেন বা বিএনপির সোহরাব হাসান বা বিএনপির আমিনুল মজলিসের মতো লোকের উপরে 15 বছর নির্মম নির্যাতন করে থাকে, এখন সুযোগ পেলে আমি কি তাকে একটা চর মারবো না? আমি কি মানুষ না? এরকম ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে যেটা পুরোপুরি রাজনৈতিক। চর মারবেন না পুলিশে দেবেন? না 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 না, আমি বলতেছি মানুষের সেন্টিমেন্ট, মানে বাস্তবতাটা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটাকে রাজনৈতিক, এই জিনিসটা হলো রাজনৈতিক জিনিসটাকে আপনাকে সাম্প্রদায়িকতার রং দেওয়ার চেষ্টা করা হয়, যেটা মোটেই ঠিক না। আমি এটা একটা সিম্পল মানে উদাহরণ দিয়ে বললাম আর কি। নিঃসন্দেহে আইনের হাতেই তাকে তুলে দিতে হবে, তা আইনের হাতে আপনি তুলে দিবেন, পুলিশকে তো পুরো প্রথম 1.5 মাস 2 মাস খুঁজেই পাওয়া যায়নি, সেটাই তুলে দিবেন বা কী করে। অনেক জায়গায় আছে এরকম অস্থিতিশীল পরিবেশ, এখনও আছে, তো অস্বীকার করার উপায় নাই। এই জন্যই এই সরকারের উচিত রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা যাদের আছে সেই পলিটিক্যাল পার্টিগুলোকে তাদের মেইন স্টেক হোল্ডার মনে করে তাদের সঙ্গে আলোচনাটা করা, প্রকাশ্য হতে পারে, গোপনে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, হলে পরে কিন্তু ওনারা একটু আরও এনরিস্ট হলে পরে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে, কাউকে অবজ্ঞা করে নয়। সৌরভ ভাই খুব ভালো বলেছেন, সন্তুল আহমেদের সঙ্গে একটা প্রোগ্রাম করতে পারতেন, বা ওইখান থেকে যে মাননীয় উপদেষ্টাকে নিয়োগ করা হয়েছে তাকে দায়িত্ব দিতে পারতেন যে বিষয়টা আপনি সুনির্দিষ্টভাবে দেখেন, দেখে আমাদের সভায় বা সাপ্তাহিক যে সভা হয় মন্ত্রিসভার বা যে উপদেষ্টা পরিষদের, সেই সভায় উত্থাপন করেন। এই কাজগুলো করলে পরে আমার মনে হয় আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি। প্রিয় দর্শক, নিটল নীলা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল নীলা এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, এই যে উত্তপ্ত পরিস্থিতির কথা বলছি বা বিশৃঙ্খলা, সেই জায়গাটাকে মোটামুটি একটা ইতিবাচক পরিবর্তন যদি আনতে হয় কিংবা সহনীয় পর্যায়ে আনতে হয়, সেই ক্ষেত্রে সংস্কারের কথা তো রয়েছেই। কোন কোন সংস্কারগুলোর ক্ষেত্রে আপনি মনে করেন যে খুব দ্রুত, আপনি সাংবিধানিক সংস্কারের কথা বলছিলেন, নির্বাচন কমিশনের সংস্কারগুলোর কথা বলছিলেন, সেই সব খুব দ্রুত কোন সংস্কারগুলোর দিকে মনোযোগী হলে এই মুহূর্তে আপনার কাছে মনে হয় পরিস্থিতি
খুব স্বাভাবিক বা যেটি আমরা বলছি ইতিবাচক একটা পরিবর্তন আসে। সংস্কারের বাইরেও যে জরুরি শিক্ষা ব্যবস্থায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, এখনও যেটি আসেনি। দ্বিতীয় হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই যে বিভিন্ন জায়গায় অঘটন ঘটছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশকে অনবরত সক্রিয় করা। এবং এটি ঠিক না, মানে এটাও একমাত্র সত্য নয় যে গত 15 বছরই পুলিশ এই আচরণ করেছে। বাংলাদেশের পুলিশ স্বাধীনতার পর থেকে কোন সরকারে আমলে দমন পীড়ন না চালায়? সেটি আপনি বলবেন, সরকার হয়তো বেশি চালিয়েছে। হ্যাঁ, মানে আগের গুলোর কথা বললে কি আবার এটিকে জাস্টিফাই করে দেওয়া হয়? জাস্টিফাই করছি না, এটিও নতুন করে ভাবতে হবে যে কিভাবে এদেরকে চালানো। মানে আগের সরকারগুলো তো 5 বছর মেয়াদী থাকতো, এখন যেহেতু টানা 15 বছর, সুতরাং তার সাথে তুলনা করলে কারণেই তো এই যে অন্তর্বর্তী যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা ছিল, ওই সময় সরকারি প্রচার মাধ্যম বিএসএস সহ আপনার প্রশাসন, আপনার পুলিশ সবাই নিরপেক্ষ হয়ে যেতেন। মানে কেউ কোনো দিকেই অ্যাকচুয়াল হেলতেন না। মানে আওয়ামী লীগ, বিএনপি, অন্য বাম ডান সব দলের প্রতি তাদের একটা সমান দৃষ্টি থাকতো। সেটা অন্য সময় কেন থাকে না? একটা হচ্ছে যারা ক্ষমতায় থাকে তারা থাকতে দেন না, থাকাটা পছন্দ করেন না, নাহলে ওই খাগড়াছড়ি বদলি করেন, অথবা পদোন্নতি করেন, অথবা ওএসডি করেন। তো এই প্রশাসনিক এই সংস্কারটা জরুরি। তবে আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি রাজনৈতিক দলের সংস্কার, যেটি তো অন্তর্বর্তী সরকার করবে না, রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। 11 দফার রাষ্ট্র মেরামতের সেখানে তো সংস্কারের কথা আছে। 11 দফার 31 দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা আছে, কিন্তু রাজনৈতিক দলের সংস্কারের কথা নাই। আমি তো মনে করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যতগুলো দল আছে সব দলের গঠনতন্ত্রে একটি অগণতান্ত্রিক ধারা আছে। প্রধান যা কিছু করতে পারেন, আমি মনে করি এটা বদলানো। কিন্তু অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে গঠনতন্ত্র তো বাইবেল না, সেটি তো আশা করব যে রাষ্ট্র সংস্কারে যে 31 দফা বিএনপি দিয়েছে, দলেও সেই 31 দফার অনুসরণে একটা কিছু থাকবে, যাতে কেউ একক ক্ষমতার অধিকারী না হয়। এই যে 15 বছর ধরে স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে কীভাবে প্রশ্ন করা যেত না। দলে তিনি যা বলতেন, সরকারে যা বলতেন, সেটাই একমাত্র কথা হতো। প্রশাসনে যা বলতেন, পুলিশে, সুতরাং সেটি না হয়। অর্থাৎ একসঙ্গে চলা এবং সম অংশীদারিত্বের ভিতরে চলা। মানে ধরেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একেবারেই প্রান্তিক হয়ে গেল কেন? অন্য দলগুলো বিএনপি, আওয়ামী লীগ ছাড়া, এই যেটা জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন জিএম কাদের, যে আমাদের সবচেয়ে বেশি কী বলে ধ্বংস করেছে বা আমাদেরকে নিঃশেষ করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার 33 বছর ধরে তার বন্ধু ছিল। তারপরেও এই যে দৃষ্টিভঙ্গি যে অন্য দলের মানে আমার প্রতিপক্ষকে কোনোভাবেই তার শক্তিশালী হতে না দেওয়া, তার প্রতিনিধিত্ব করার সুযোগটা বন্ধ করা, এ কারণেই তো হচ্ছে না। সেটি আবার আওয়ামী লীগের একটা অন্যরকম ক্ষমতা। মানে আওয়ামী লীগ যখনই যেই দলকে কাছে নিয়েছে সেই দল আর সেই দল হিসেবে আর থাকেনি, সেটি জাসদ হোক, জাতীয় পার্টি হোক কিংবা অন্য যে, তারা হয়তো সেইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে বা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। সেটাই তো আওয়ামী লীগের মধ্যে একটা কি বলে, এটা কি সর্বগ্রাসী একটা প্রবণতা অথবা অন্যকে লীন করার ক্ষমতা, যেটা জানি না। কিন্তু বিএনপি এই দিক থেকে যদি বলেন, এই যে বিএনপির জামাত আর ইসলামী ঐক্য জোট নিয়ে যে জোট ছিল, তারা তাদের মতো রাজনীতি করেছে, তাদেরকে লিন করার চেষ্টা করে না। কিন্তু আওয়ামী লীগ কিন্তু 14 দলকে তার সাথে একীভূত করেছে। সুতরাং এটিও এখানে এই যে কর্তৃত্ববাদ কি করে হয়? কর্তৃত্ববাদ হয় তখনই যখন আপনি অন্যের অস্তিত্বকে অস্বীকার করেন। তা সেটি ভবিষ্যতে আর হচ্ছে সবাইকে নিয়ে চলা। আওয়ামী লীগ সবাইকে না নিয়ে কি বলে একটা এক্সক্লুডিং রাজনীতি করেছে, মানে তার সীমার বাইরে সবাইকে বাদ দিয়ে করেছে। আমরা আশা করব যে ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তারা সবাইকে নিয়ে করবেন। জি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় আপনি এ পর্যায়ে বলবেন কিনা, প্রশাসনের কথা বরাবরই বলা হয়ে থাকে যে সংস্কারের প্রশ্ন যখনই আসে বা পরিবর্তনের কথা যখনই বলা হয়, যে দীর্ঘদিন যে আমলাতন্ত্র বা যারা যেখানে রয়েছে বিভিন্ন জায়গায়, সেই সব জায়গাগুলোতে কি সেই অর্থে খুব বড় ধরনের পরিবর্তন হয়েছে কিনা, এটি একটি বিষয়। আরেকটি বিষয়,
বঞ্চনার কথা বলে এখন যাদের পদায়ন করা হচ্ছে বা পদোন্নতি দেওয়া হচ্ছে সেটিও অনেক জায়গায় ঢালাও হচ্ছে কিনা। কেউ কেউ দেখা যাচ্ছে যৌক্তিকভাবেই ওএসডি ছিল, কিংবা যেমন আমাদের গণমাধ্যমে এসেছে এরকম বিষয়, একেবারে সুনির্দিষ্টভাবে বলতে পারি আমি, যে ইউএনওর গাড়িতে মাদকদ্রব্য পাওয়া গেছে, সেই কারণে তাকে একটা শাস্তির আওতায় আনা হয়। কিন্তু এখন উনিও চাচ্ছে এই বঞ্চিতের তালিকায় যে পদোন্নতি নিতে। এই বিষয়গুলোকে আপনি কীভাবে না, এগুলো আছে, কিন্তু এর মূল দায় হচ্ছে রাজনীতিকদের, রাজনৈতিক নেতৃত্বের। আমাদের রাজনৈতিক এই যে বারবার যে অসাংবিধানিক সরকার আসে, বারবার যে গণ অভ্যুত্থান হয়, ছাত্র অভ্যুত্থান হয়, ছাত্র আন্দোলন হয়, তার কারণ হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। তারা অন্য কাউকেই কোনো জায়গা দিতে চায় না এবং প্রশাসনকে তার মতো করে চালাতে চায়। 15 বছর এক ধরনের চালিয়েছে। সুতরাং যারা 15 বছরে নিজেদের বঞ্চিত মনে করেছেন তারা সামনে আসতে চাইবেই। কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে এমন আচরণ করতে হবে, এমন দৃষ্টিভঙ্গি দেখাতে হবে, এমন নীতি নিতে হবে, এমন কর্মসূচি নিতে হবে যাতে কেউ বঞ্চিত না মনে করে। এই যে ছাত্রদের এই আন্দোলনটা সর্বব্যাপী জনপ্রিয় হলো কেন? জনপ্রিয় হলো এই কারণে যে কোটা না মেধা, অর্থাৎ মেধা হবে সব ক্ষেত্রে তার পাওয়া, তার যোগ্যতা। মেধার ভিত্তিতে রাষ্ট্র চলবে, মেধার ভিত্তিতে মন্ত্রী হবে, মেধার ভিত্তিতে নেতা হবে, মেধার ভিত্তিতে পদোন্নতি হবে। কিন্তু আপনার মেধার ভিত্তিতে হয় না। সরকারের ক্ষেত্রেও সব সরকারে এই অভিযোগ আছে যে আপনি যোগ্য, যিনি 15 বছর জেল খেটেছেন, মানে ত্যাগ তিতিক্ষা দেখিয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, তিনি মন্ত্রী হলেন না। ক্ষমতায় আসলে ওই দল ক্ষমতায় আসলে মন্ত্রী হলেন একজন সাবেক আমলা সদ্য, যিনি সরকারি প্রশাসনে থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, আবার রাজনীতিতে এসে সুযোগ সুবিধা নিয়েছেন। এটি না হয়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোয়াজ্জেম হাসান আলাল। সার্বিকভাবে যে আলোচনা জনাব সোহরাব হাসান করছিলেন সেগুলোর পরিপ্রেক্ষিতে আপনি কথা বলবেন। বেশ কিছু প্রসঙ্গ উনি উল্লেখ করেছেন, দলের সংস্কার কিংবা অন্যান্য বিষয়, সেগুলো নিয়ে বলবেন। পাশাপাশি এই যে অশান্ত পরিবেশের কথা আমরা বলছি, এখানে মব জাস্টিস আসলে বলা যায় না, ইনজাস্টিস সেটি, এবং এই যে মবের মূল্যক যেগুলো তৈরি হয় সেই সব জায়গাগুলোতে বক্তব্য কী হবে বা সেই বিষয়গুলো একটু যদি আলোকপাত করেন। জি, ধন্যবাদ। আমি যেটা মনে করি সেটা হচ্ছে ব্যক্তির পরিবর্তন কিংবা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের মধ্যে পূর্ণাঙ্গ সমাধান খোঁজাটা ঠিক না। পরিবর্তনটা করতে হবে সিস্টেম চেঞ্জ অফ দি ইনস্টিটিউশনস। কেন আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শক শ্রোতাদেরকে? ক্যান্টনমেন্টের মধ্যে যখন আমার গাড়ির ড্রাইভার ঢোকে, সে সমস্ত নিয়মকানুন মেনে চলে, কিন্তু ক্যান্টনমেন্ট এলাকা ছাড়ার পরেই সে স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন নাগরিক হয়ে যায়। এই আমরাই যখন সিঙ্গাপুরে যাই সমস্ত নিয়মকানুন মানি। সিঙ্গাপুর এয়ারে বা বাংলাদেশ বিমানে বসে যে টিস্যু পেপারটি ইউজ করলাম, ওটা কোথাও ফেলার জায়গা পেলাম না, এসে ফেললাম ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। এই শ্রমিকরাই, আমাদের লেবাররাই কুয়েতে বলেন, বাহরাইনে বলেন, উন্নত দেশগুলোর কথা বাদ, সেখানে গিয়েও সমস্ত শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মকানুন এবং টাইমিং, সময়ানুবর্তিতা সব কিছু অনুসরণ করে। দেশে আসলে হারিয়ে যায় কেন? একই তো লোক, সিস্টেম। বাংলাদেশে যে কথাটা বেশি প্রচলিত হয় সেটা হচ্ছে রুল অফ ল। আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস শুড বি অ্যালুপড, দিস শুড বি ডিমিনিশড। এই যে রুল অফ ল, কথাটা হবে রুল অফ জাস্টিস। ন্যায় বিচার ছাড়া তো কোনো কিছু হয় না। এই যে মব জাস্টিসগুলো কেন হচ্ছে? মানুষের ক্ষোভ, মানুষের না পাওয়ার যন্ত্রণা, নিজেকে বঞ্চিত মনে করার যন্ত্রণা, এইটা যেমন একদিকে, আর একদিকে হচ্ছে যে কিছু বিদেশি সাংস্কৃতিক প্রভাব। তামিল ছবি যারা নিয়মিত দেখে, সেই যুবকদের মধ্যে একটা হিংসাত্মক ব্যাপার আসতে বাধ্য। আমাদের সেই আব্দুল আলিমের ভাওয়াইয়া, সেই যে নীনা হামিদের ভাটিয়ালি, কিংবা অন্য অন্য যারা প্রাচীন আমাদের যে লোকগীতি, আমাদের জারি গান, সারি গান, আমাদের যাত্রা গানের পালা, এগুলো ধীরে ধীরে ডাউনওয়ার্ড টেন্ডেন্সি। আর আপওয়ার্ড টেন্ডেন্সিটা হচ্ছে ভারতের কিছু বিজাতীয় সংস্কৃতি কিংবা হলিউডের কিছু বিজাতীয় সংস্কৃতি। এইটাকেও লালন করতে হবে। আর রুল অফ ল থেকে রুল অফ জাস্টিসে চলে আসতে হবে। তাহলে আপনি দেখবেন যে ব্যক্তির পরিবর্তনের অপেক্ষা থাকা লাগবে না। সৌরভ ভাই যেটা বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতাটা বারবার সামনে আসে এই কারণে তাদের জবাবদিহিতাটা সবচেয়ে বেশি, যেটা ব্যুরোক্রেসির মধ্যে নাই। ব্যুরোক্রেসি কিন্তু নিরাপদে পার হয়ে যাচ্ছে। আপনি দেখেন এখন আলোচনা কাকে নিয়ে? আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, তাদের সচিব ছিল না, তাদেরকে নিয়ে তো অতটা আলোচনা নাই।
তারা কিন্তু গোষ্ঠী স্বার্থের ব্যাপারে এক। এখন রাজনীতিবিদরা যদি দেশের স্বার্থের ব্যাপারে এক থাকতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো বারবার এসে রাজনীতিবিদদের কাছে জবাবদিহি করতে হতো না। সেই জায়গাটার দিকে আমাদের সবার তাকাতে হবে। কারণ ইংরেজি একটি অ্যালফাবেট আছে 6, এই 6টাকে আমি যদি এভাবে দেখি এটা হবে 6, যদি এভাবে দেখি তাহলে এটা হবে 9। দেখার দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে তো। সুতরাং বাস্তবতাকে স্বীকার করে আমাদেরকে প্রাতিষ্ঠানিক আচার আচরণের বিষয়গুলো ঠিক করতে হবে। তাহলে হবে কি, ব্যক্তি যেই বসুক সে ওইটাকে ফলো করতে বাধ্য হবে, এর বাইরে যেতে পারবে না। জি, আরেকটি ব্যাপার, দলীয় সংস্কারের প্রসঙ্গ এসেছিল। দলীয় সংস্কারের প্রশ্ন তো আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলে গেছি যে আমরা যে মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করার যে উপদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন আমাদেরকে, এবং সেই অনুযায়ী উনি যে তৎপরতা দেখাচ্ছেন, এর মধ্যে থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে বিএনপি অতীতে দেশ পরিচালনার সময় যে একটা ক্ষুদ্র অংশ যে সমস্ত কর্মকাণ্ডে জড়িত হয়ে দলের দুর্নাম করেছিলেন, তারা ভবিষ্যতে আর প্রশ্রয় পাবেন না, বা তাদের পথ অনুসরণকারী যারা তারা নেতৃত্বে আসতে পারবেন না। এটা প্রমাণ কিন্তু ইতিমধ্যে রাখা হয়ে গেছে। ভবিষ্যতে আমরা আরও কঠিন হবো এ ব্যাপারে। সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি দুশ্চিন্তায় আছি মনে করি না। এটা ইনশাল্লাহ আমরা পরিবর্তন করতে পারব। সৌরভ ভাই, আমরা শেষ করব। যে বিষয়টি এসেছে এখানে, এখন তো এক ধরনের লিডারশিপ বলি বা জনপ্রতিনিধি না থাকার এক ধরনের শূন্যতা তো আছেই। সেই জায়গায় তৃণমূল পর্যায়ে আপনার কাছে মনে হয় কিনা, যেহেতু সেখানে একেবারে মানে অরাজনৈতিক নির্বাচন হওয়ার সুযোগ আছে, সেই জায়গায় সেই নির্বাচনগুলো অন্তত যেহেতু একটা দীর্ঘ সময় এই সরকারকে সংস্কারের পথে এগুতে হবে, অ্যাটলিস্ট 18 মাস যদি সেনাপ্রধানের কথা ধরেই নেই, সেই জায়গাতে অন্তত তৃণমূল পর্যায়ের কিছু নির্বাচন করে অন্তত সেই জায়গায় একটা নেতৃত্ব তৈরি করা, নির্দলীয় নিরপেক্ষ, যদিও দলের সংশ্লিষ্টতা থাকেই সবার মধ্যে, কিন্তু তারপরেও রাজনৈতিক যে প্রতীক সেগুলো ব্যবহার না করে, সেইভাবে কি আপনার মনে হয় কিছুটা অবস্থার উন্নতি করা যেতে পারে? দেশবাসী তো অন্ধকারে আছে এই বিষয়ে। সরকার আসলে কি করতে চায়? স্থানীয় সরকার, আপনি যেটা ইঙ্গিত করেছেন, স্থানীয় সরকার নির্বাচন এই সরকার করবে কিনা, তাই তো? করলে কিন্তু পুরো বিষয়টাই রাজনৈতিক হয়ে যাবে। তখন না, প্রতীক দিয়ে তো নির্বাচন হবে না। প্রতীক দিয়ে না হলেও বাংলাদেশে যখন মোহাম্মদ হানিফ মেয়র হয়েছিলেন, বা আরিফুল হক প্রতীক ছাড়া যখন মেয়র হয়েছিলেন, তারা কি রাজনৈতিক পরিচয় হননি? সুতরাং না, আমি একেবারে তৃণমূল পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে কি সেটি সম্ভব? মানে এটি তো এরকম না যে শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, যা তাহলে উপজেলা কেন নয়, সিটি কর্পোরেশন কেন নয়? এখন সমস্ত জনপ্রতিনিধিশীল প্রতিষ্ঠানগুলো তো অকেজো হয়ে গেছে। এখন এটি সরকার কিভাবে করবে? এই যে আলাল ভাই বললেন যে আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতা, তাই এখন আমলাতন্ত্রের উপর আরও বেশি নির্ভরশীলতা হয়েছে। আগে তবু উপজেলা চেয়ারম্যান ইউএনওকে জিজ্ঞেস করতে পারতেন যে এটা কী হচ্ছে বা এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু এখন তো জিজ্ঞেস করার লোকটি নেই। তা আমি মনে করি যে যদি অন্তর্বর্তী সরকার ওদিকে এই পথে যায়, স্থানীয় সরকার নির্বাচন, তাহলে তারা সামাল দিতে পারবে, এটি আমার বিশ্বাস হয় না যে পারবে। কারণ তখন রাজনৈতিক তৎপরতা, সরাসরি রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, এবং সেই মাঠ সামাল দেওয়া, সংস্কার কাজ করা, এবং দৈনন্দিন এবং দেশকে মানে যে উদ্দেশ্যে চায় যে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রাখা, এই 3টি কাজ করা খুবই কঠিন হবে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব মাজেম হোসেন আলাল, যদি কিছু যুক্ত করেন আমরা শেষ করব। আবার কথা হচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে তো গন্তব্যে যেতে হবে। ইভেনচুয়ালি যেমন মানুষের জীবনের শেষ পরিধিটা, শেষ সময়টা হচ্ছে মৃত্যু, বাস্তবতা, এটাকে এড়ানোর কোনো উপায় নেই। সেভাবেই ভিন্ন মতের মানুষরাও আমরা যখন চিন্তা করব যে রাষ্ট্রের কল্যাণ করতে হবে, বিএনপির সর্বশেষ যে কাউন্সিলটা ছিল সেখানে আমাদের স্লোগানটা ছিল, লোগোটা ছিল, নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আজকে কিন্তু সে প্রশ্নটা জাতির সামনে আবার নতুন করে এসেছে। এইখানে ঐক্যমতের বিকল্প কোনো কিছু নাই। সে ঐক্যমতটা স্টেক হোল্ডারদের সাথে হবে, এবং সেই স্টেক হোল্ডারের প্রধান অংশটাই হচ্ছে পলিটিক্যাল পার্টির হাতেই যদি নেতৃত্বটা আসে জনপ্রতিনিধিদের নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, তাহলে এই সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। আর এখন যারা আছেন ওনাদের আরও খোলাসা করে জিনিসগুলো মানুষের সামনে বলা উচিত। বারবার যে বলছেন যে আমাদের সমালোচনা করেন, আমাদেরকে সমৃদ্ধ করেন, আমরা পরামর্শ চাই, পরামর্শ কাকে দিবে? আপনি পরামর্শ সভা করেছেন, এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সভা এই সরকার করেনি, অথচ তাদের কাছে তো এই দেশ সবচেয়ে বেশি ঋণী।
হয়নি কিন্তু সেটা এখনো করা। আজকে ঘোষণা দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো মানে আলটিমেটলি করতেই হবে, কিন্তু এর পাশাপাশি যেটা বলেছেন সন্তুল লার্মার সঙ্গে পাহাড়ি গারো সম্প্রদায়ের প্রতিনিধি যারা আছেন, সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধি যারা আছেন, এই যে বিহারি ক্যাম্পে জেনেভা ক্যাম্পের যারা আছেন, এদের সঙ্গে আলোচনা করা উচিত খণ্ড খণ্ড আকারে। না হলে তো এই সব সমস্যা একত্রে সমাধান করতে গেলে তখন একটা পাহাড় সম মনে হবে, এটাকে অতিক্রম করা তখন দুঃসাধ্য হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল নিলয় এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।